চলতেছে, আমরা রেডি করে ফেলছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যে অংশীদারি ব্যবসার যে ক্লাসটা গত ক্লাসে আমরা মানে সম্পূর্ণ করতে পারিনি। আজকে ওইখান থেকে আমরা শুরু করব। আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে যে আমাদের অংশীদারদের বৈশিষ্ট্য পর্যন্ত আমরা পড়েছিলাম, যে যে 8 প্রকার অংশীদার রয়েছে এবং ওদের ডেফিনেশন, বৈশিষ্ট্য, ওইগুলো আমরা পড়েছিলাম। সো আজকে আমরা পড়বো তারপর থেকে। প্রথমে আমরা শুরু করবো হচ্ছে আমাদের যে অংশীদারদের যোগ্যতা থেকে। হ্যাঁ, চলো আচ্ছা, প্রথমে আমরা শুরু করব অংশীদারদের যোগ্যতা। একজন অংশীদার হতে হলে তাকে কি কি যোগ্যতা থাকা লাগবে? অনেকগুলো যোগ্যতা দরকার, তবে সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যোগ্যতাগুলো আমরা কি এখানে তুলে ধরেছি। যে প্রথমত হচ্ছে কি, যে চুক্তি সম্পাদন যোগ্যতা। আমরা কি জানি যে অংশীদারের মূল ভিত্তি হচ্ছে কি, মানে অংশীদারি ব্যবসায়ের বা অংশীদারদের মধ্যেকার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। সো যে অংশীদার হবে তাকে অবশ্যই চুক্তির প্রতি, মানে চুক্তি সম্পাদনের একটা যোগ্যতা থাকতে হবে। চুক্তির মধ্যে যা যা উল্লেখ থাকবে তাকে অবশ্যই ওইগুলো সম্পন্ন করার বা মেনে চলার মতো একটা যোগ্যতা থাকতে হবে। সো যদি চুক্তির মধ্যে বলা থাকে যে 1 লক্ষ টাকা করে মূলধন দেবে একজন অংশীদার, সো তাকে ওই 1 লক্ষ টাকা দেওয়ার মতো যে একটা সামর্থ্য, যোগ্যতা, ওই যোগ্যতাটা তার থাকতে হবে। সো এটি হচ্ছে কি, যে কি চুক্তি সম্পাদনের যে যোগ্যতা। দেন কি আছে, যে সততা ও বিশ্বস্ততা, অর্থাৎ এই জিনিসটা কতটুকু সৎ এবং একে অপরের প্রতি বিশ্বাস, এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের অংশীদারি ব্যবসায়। কারণ কি, অংশীদারি ব্যবসার মধ্যে মালিক একাধিক থাকে। সো একজনের প্রতি আরেকজনের যদি বিশ্বাস না থাকে বা প্রত্যেকের যদি একটা সততার যদি সর্বোচ্চ পর্যায়ে না থাকে, তাহলে ওই অংশীদারি ব্যবসায় বেশি দিন টিকবে না। ঠিক আছে? সো এই অংশীদারি ব্যবসায় যে অংশীদার থাকবে, ওই অংশীদারের অবশ্যই সততা এবং বিশ্বস্ততা থাকতে হবে, ওই একটা যোগ্যতা। হ্যাঁ, ওই যোগ্যতা তার থাকতে হবে। দেন কি আছে, যে আর্থিক সচ্ছলতা। হ্যাঁ, আর্থিক সচ্ছলতাও কি থাকতে হবে। এখন হয়তো বা যে অংশীদারি ব্যবসায় অংশীদার হওয়ার পরে ওই অংশীদারি ব্যবসায়টা লস করছে, সো ওই লস বা ক্ষতিটা বহন করার মতো যে তার আর্থিক সামর্থ্য, ওই আর্থিক সামর্থ্য কিন্তু তার থাকতে হবে। এখন তার যদি কিচ্ছু না থাকে, শুধু 50,000 টাকাই থাকে, আর কিচ্ছু নাই, এখন সে এই 50,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসার মধ্যে অংশীদার হলো। এখন ওই অংশীদারি ব্যবসার মধ্যে যদি ক্ষতি হয়, তার ওই ক্ষতিটা সে কীভাবে বহন করবে? সো ওই যে বহন করার জন্য যে আর্থিক একটা ক্ষমতা দরকার, হ্যাঁ, একটা আর্থিক সামর্থ্য দরকার, অর্থ দরকার, ওই আর্থিক সচ্ছলতা তার অবশ্যই থাকতে হবে। দেন কি আছে, চুক্তির প্রতি আনুগত্য। হ্যাঁ, চুক্তির মধ্যে যা যা থাকবে তার প্রতি কি সে আনুগত্য থাকবে, সে চুক্তিটা মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবে। সে চাইবে কোনোভাবেই যেন চুক্তির ব্যাঘাত না ঘটে, চুক্তির মধ্যে যা ছিল কথা সে যেন কি ওই চুক্তি অনুযায়ী চলাফেরা করতে পারে। অর্থাৎ চুক্তির প্রতি একটা তার সফট কর্নার থাকতে হবে, একটা আনুগত্য থাকতে হবে। চুক্তিকে ওই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে উপরে রাখতে হবে এবং ওই অনুযায়ী তার চলাফেরা করতে হবে, সবকিছুকে মেনে চলতে হবে। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা যদি তোমাদের ক্লাস যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে বলবা, কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের দিকে খেয়াল রাখতেছি। ওকে, তারপরে কি আছে, যে হ্যাঁ, যে নাবালক কি অংশীদার হতে পারবে কিনা। নাবালক কাকে বলে? আমাদের দেশের প্রেক্ষিতে অথবা দেশের আইনের প্রেক্ষিতে নাবালক কাকে বলে? অর্থাৎ 18 বছরের নিচে যেই ব্যক্তি, অথবা পুরুষ অথবা মহিলা বা ছেলে অথবা মেয়ে, ওই 18 বছরের বয়সের নিচে যারা আছে তারা হচ্ছে কি নাবালক। সো একজন নাবালক কি অংশীদারি ব্যবসার অংশীদার হতে পারবে কি পারবে না, ওই জিনিসটা আমরা এখানে দেখব।
হ্যাঁ, এখন আমরা জানি কি যে অংশীদারি ব্যবসা একটা আইন আছে, 1932 সালের অংশীদারি আইন আছে। সো ওই আইনে কি বলা আছে নাবালক সম্পর্কে? ওই আইনের 30 ধারায়, অর্থাৎ অংশীদারি আইনের ধারা 30-এ, অংশীদারি আইনের ধারা 30 অনেক সময় কি বলা হয় মানে এমসিকিউতে বা ক নাম্বার প্রশ্নে আসতে পারে যে নাবালক সম্পর্কে অংশীদারি আইনের কত ধারায় বলা আছে। হ্যাঁ, ওইটা হচ্ছে কি 30 ধারায়। অংশীদারি আইনের 30 ধারায় নাবালক সম্পর্কে বলা আছে যে কোনো নাবালক ব্যবসার অংশীদার হতে পারবে না, তবে যারা অংশীদারি ব্যবসার অংশীদার থাকবে তারা সবাই যদি একমত হয় বা সবাই যদি সম্মতি দেয় তখন কি সে নাবালক হতে, ওই নাবালক কি অংশীদার হতে পারবে। ঠিক আছে, এখন সেই ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। তার মানে আমরা কি বুঝলাম যে কোনো নাবালক অংশীদার হতে পারবে যদি ওই অংশীদারি ব্যবসার অংশীদারগণ সম্মতি দেয়। তারা যদি বলে যে না আচ্ছা ঠিক আছে তুমি অংশীদার হতে পারবা বা সকলের সম্মতিক্রমে সে অংশীদার হতে পারবে। তবে আইনে বলা আছে কি কোনো অংশীদার হতে ডিরেক্ট অংশীদার হতে পারবে না, তবে সবাই বললে অংশীদার হতে পারবে। সো এখন দেখি যে অংশীদারের কি কি বাধা নিষেধ আছে। দেখো প্রথমে বলছি এখানে যে নাবালক সরাসরি অংশীদার হতে পারবে না। সে সরাসরি কি অংশীদার হওয়ার মতো যোগ্যতা রাখে না, তবে সকল অংশীদারের সম্মতিতে, সকল অংশীদার যদি সম্মতি দেয়, হ্যাঁ সকল অংশীদারের সম্মতিতে অংশীদারিত্বের লাভ ভোগ, এটা একটা খেয়াল রাখবো যে লাভ ভোগে অন্তর্ভুক্ত হতে পারে। মানে অংশীদার হতে পারে তবে সে শুধু কি লাভের অংশ ভোগ করবে, সে ক্ষতি বহন করবে না। নাবালকের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি সে সকল যদি সম্মতি দেয় তাকে অংশীদার হিসেবে গ্রহণ করা যাবে, তবে সে থাকবে সীমিত অংশীদার হিসেবে। সে কি কোনো ক্ষতির ভার বহন করবে না, শুধু লাভের অংশ বহন করবে, শুধু লাভের অংশ বহন করবে, ক্ষতির অংশ সে বহন করবে না। অর্থাৎ সে থাকবে সীমিত অংশীদার রূপে, সে কি থাকবে সীমিত অংশীদার রূপে। তারপরে কি আছে যে যে নাবালক লাভ ভাগ পাবে, মানে কি লাভের অংশ পাবে, কি মুনাফার অংশ পাবে, কিন্তু ক্ষতির দায় বহন করবে না। এই যে ক্ষতির দায় বহন করবে না, অর্থাৎ কি সে কোনো ক্ষতির ভার বহন করবে না, সে থাকবে কি রাজার মতো, যার কোনো কি ক্ষতি নাই, সে কি শুধু লাভ গ্রহণ করবে, সে কি শুধু লাভ গ্রহণ করবে, কোনো ক্ষতি গ্রহণ করবে না। তারপর কি যে নাবালকের ব্যক্তিগত সম্পত্তি ব্যবসায় ঋণের সুদে ব্যবহার করা যাবে না। অর্থাৎ যেহেতু তার কোনো ক্ষতি নাই, তাহলে কি তার যে ব্যক্তিগত সম্পদ আছে ওই সম্পদগুলো কি ব্যবসার কাজে ব্যবহার করা যাবে না। যদি ব্যবসার ক্ষতি হয় তাহলে তার যে ব্যক্তিগত সম্পদ আছে ওই সম্পদ বিক্রি করে ওই ঋণ বা ওই ক্ষতি শোধ করা যাবে না, এ কথাই বলছে। অর্থাৎ সে থাকবে কি রূপে, সে থাকবে সীমিত অংশীদার হিসাবে, সে থাকবে কি সীমিত অংশীদার হিসাবে। সীমিত অংশীদার কি আমরা বুঝি কিনা, সীমিত অংশীদার কি আমরা বুঝি কিনা? আচ্ছা, সীমিত অংশীদার মানে অসীম আর সসীম অংশীদার, অর্থাৎ যে অংশীদারের দায়টা অসীম, যে অংশীদারের দায় অসীম সে হচ্ছে কি সাধারণ অংশীদারকে আমরা বলি, অর্থাৎ অসীম অংশীদার। আর যে অংশীদারের দায়টা কি সীমিত, যে অংশীদারের দায়টা সীমিত তাকে বলে কি সীমিত অংশীদার বা সীমাবদ্ধ অংশীদার। এখন দায় অসীম বা দায় সীমিত দ্বারা মানে কি বোঝায়? দেখো তুমি যদি একটা ব্যবসায় ধরো একজন একটা ব্যবসায় 10,000 টাকা বিনিয়োগ করছে, এখন 10,000 টাকা বিনিয়োগ করার পরে 10,000 টাকা বিনিয়োগ করার পরে ওই ব্যবসায় ক্ষতি হয়েছে কত 20,000 টাকা, ক্ষতি কত 20,000 টাকা। এখন যে বাকি 10,000 টাকা, এই 10,000 টাকা যদি ওই ব্যক্তিকে দেওয়া লাগে, অর্থাৎ সে যদি বাকি মানে ক্ষতির 12 বহন করে তাহলে সে হবে কি অসীম অংশীদার, মানে কি তার দায় অসীম। ঠিক আছে, যদি সে ক্ষতির 12 বহন করে তাহলে সে হবে কি অসীম, মানে তার দায়টা অসীম। কিন্তু সে যদি ক্ষতির 12 বহন না করে, তার দায় যদি সে 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে বা 10,000 টাকা বিনিয়োগ করছে, এতটুকু পর্যন্তই তার দায়, এর থেকে বেশি সে 1 টাকাও দিবে না। যদি তার এরকম তার দায়টা যদি সীমিত হয় তাহলে সে হবে কি সীমিত অংশীদার। সো আশা করি সীমিত অংশীদার মানে সীমিত দায় বা অসীম দায় আমরা কি ক্লিয়ার, সীমিত দায় এবং অসীম দায় আমরা ক্লিয়ার আশা করি। হ্যাঁ, অর্থাৎ যে অংশীদারের দায়টা অসীম সে হচ্ছে কি মানে সাধারণ অংশীদার বা নরমালি অংশীদার বলতে তাকে বোঝায়, বা কি অসীম অংশীদার। আর যার দায়টা কি সীমিত সে হচ্ছে কি সীমিত অংশীদার বা সীমাবদ্ধ অংশীদার। ঠিক তেমনি এই যে নাবালককে যদি অংশীদারি ব্যবসার অংশীদার হিসেবে গ্রহণ করা হয় তাহলে তার দায় থাকবে সীমিত, তার দায় কি থাকবে সীমিত, তার দায় কোনো অসীম না। এই জিনিসটা এখানে বলা হয়েছে। তারপর দেখো যে আমরা জানি কি 18 বছর পর্যন্ত কি 18 বছর আগ পর্যন্ত সে নাবালক। দেখো যে কি সে 18 বছর পূর্ণ হলে, তার যদি 18 বছর পূর্ণ হয়ে যায়, হওয়ার পরে তাকে জানাতে হবে, মানে কি ওই ছেলেকে সবাইকে বলতে হবে যে কি সে ব্যবসায় থাকবে কি থাকবে না, এরকম একটা কথা, যে সে ব্যবসায় থাকবে নাকি বেরিয়ে যাবে। এই জিনিসটাকে সবাইকে ইনফর্ম করতে হবে যে আমার এখন 18 বছর বয়স হয়ে গেছে, আমি এখন সাবালক, আমি তোমাদের ব্যবসায় থাকবো অথবা থাকবো না। এই জিনিসটাকে সবাইকে বলতে হবে, ক্লিয়ার করতে হবে। সো আমরা এখন বুঝতে পারছি যে
আমরা এখন বুঝতে পারছি যে নাবালক অংশীদার ব্যবসা হতে পারবে কি পারবে না। যদি অংশীদার হিসেবে অংশীদার হতে পারে তাহলে তার কি কি বাধা নিষেধ আছে, তার কি কি সুযোগ সুবিধা আছে, বা তার মানে কি সে কেমন রূপে অংশীদার হিসেবে থাকবে, ওই সব কিছুকে আমরা বিস্তারিত এখন জানতে পারলাম। আশা করি নাবালক সম্পর্কে কোনো প্রশ্ন নাই। যদি নাবালক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে যদি থাকে আমাকে বলো। হ্যাঁ, যদি নাবালক সম্পর্কে যদি আমি এখন নাবালক অংশীদার হতে পারবে কি পারবে না এটা যে পড়াইলাম, যদি নাবালক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে বা কোথাও কোনো না বুঝে থাকো আমাকে বলো যে ভাই আমি এই নাবালক অংশীদারের এই বিষয়টা বুঝি নাই। আর যদি বুঝে থাকো তাহলে লেখো যে ভাই ক্লিয়ার বা ওকে লিখো। আচ্ছা, দেন কি আছে যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন পদ্ধতি। অবশ্যই মানে কি ব্যবসায়ের যে অংশীদার ব্যবসায় নিবন্ধন অফিস আছে, সো ওই অফিসে গিয়ে নিবন্ধন করা, অর্থাৎ এটাকে কি সরকারের আইনের যে সেই সরকারি আইন অনুযায়ী যে পরিচালনা করতেছে ওইরকম একটা নিবন্ধিত করা। আমরা যেমন জন্ম নিবন্ধন করি যে আমরা বাংলাদেশের নাগরিক, এদিকে আমরা নিবন্ধন করি, সো এরকমই যে অংশীদারি ব্যবসায়ীকে সরকারি মানে কি সরকারি আইন অনুযায়ী চলতেছে এরকম একটা নিবন্ধন করা। সো ওই নিবন্ধনে কিভাবে করা হয়, নিবন্ধনটা করা হয় কিভাবে, প্রথমে আবেদন প্রদান করে ওই নিবন্ধন অফিসে সে আবেদন দেয়। আবেদন দেওয়ার পরে কি হয় যে কি আবেদনটা পরীক্ষা করে ওই নিবন্ধন অফিসে যারা থাকবে তারা বিভিন্নভাবে ওই আবেদনটাকে কি করবে, পরীক্ষা করবে। দেন কি করবে, নিবন্ধন পত্র দিবে। ঠিক আছে, আশা করি নিবন্ধন পদ্ধতিটা বা প্রক্রিয়াটা ক্লিয়ার। নিবন্ধন প্রক্রিয়া করার জন্য বা নিবন্ধন পদ্ধতিটা কি, প্রথমে কি সে একটা আবেদন ওই অফিসে জমা দেবে, নিবন্ধন অফিসে একটা আবেদন জমা দেবে। আবেদনটা জমা দেওয়ার পরে ওই যে নিবন্ধন অফিসে যারা আছে তারা ওই আবেদনটা কি করবে, বিভিন্নভাবে পরীক্ষা করবে। ওরা আসতে পারে ওই ব্যবসায়ী স্থানে এসে কি দেখতে পারে ওদের ব্যবসায় হচ্ছে কি হচ্ছে না, আসলে কি ব্যবসায় আছে কি নেই। তো বিভিন্ন লোকজনের কাছে জিজ্ঞাসা করতে পারে যে এরকম একটা ব্যবসা আছে কিনা অমুক জায়গায়, হ্যাঁ, বা এটা মালিক এরারা কিনা। শুধু বিভিন্নভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করবে। করার পরে নিবন্ধনটা দিবে যে হ্যাঁ যাও তুমি এখন আমাদের যে অংশীদার আইন অনুযায়ী পরিচালনা করতেছো, তুমি কি এখন নিবন্ধিত। ঠিক আছে, আর নিবন্ধিত হলে কিছু সুবিধা আছে, হ্যাঁ, ওইটা আমরা পরে আসতেছে, পরে জানবো। তাহলে এখন আমরা আশা করি এটা ক্লিয়ার যে নিবন্ধন পদ্ধতি কিভাবে একটা অংশীদারি ব্যবসায় নিবন্ধন পত্র পেয়ে থাকেন, এটাও কি ক্লিয়ার আশা করি। তুমি এখান থেকে মনে রাখবা যে কি নিবন্ধন প্রক্রিয়ার প্রথম ধাপ কি, প্রথম ধাপ হচ্ছে কি আবেদন প্রদান বা শুধু আবেদন, আর শেষ ধাপ কি নিবন্ধন পত্র গ্রহণ। এই দুটো জিনিস মনে রাখবা। ও যদি এমসিকিউ আসে সো এখান থেকে আসবে যে কি প্রথম ধাপ কোনটা অথবা শেষ ধাপ কোনটা। ঠিক আছে, তারপর কি আছে দেখো যে কি নিবন্ধন না করার ফলাফল। যদি নিবন্ধন না করে একটা অংশীদারি ব্যবসা যদি নিবন্ধন না করে তাহলে কি হবে, দেখো কি হবে। অংশীদারি ব্যবসায় অবশ্যই অংশীদার একের অধিক থাকবে। সো যখন একের অধিক থাকবে এই যে অপর অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবে না, ধরো তোমার যে অংশীদার আছে, ওই অংশীদার তোমার সাথে চিট করতেছে, হ্যাঁ, ওই অংশীদার কি তোমার ব্যবসায় যে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। সো এরকম যদি কোনো অবস্থা হয় তুমি ওর বিরুদ্ধে কি মামলা করতে পারবে না। কেন পারবো না, কারণ তোমার ব্যবসায় তো ভাই নিবন্ধিত না, সরকারিভাবে নিবন্ধিত না। যখন নিবন্ধিত হবে তখন তুমি মামলা করতে পারবা, তুমি কি ওই মামলা থেকে রায় পাবে, একটা ভালো সুন্দর একটা ফলাফল পাবা। কিন্তু যদি তুমি নিবন্ধনই না করো তোমাকে ওই সুযোগটা কি দিবে না, ওই সুযোগটা তুমি পাবা না। তুমি ওই কি মামলা করার যে সুযোগটা তুমি পাবা না, তুমি হারাবা। তোমার অংশীদার যদি তোমার সাথে চিট করে যাই কিছু করো তুমি কি এর বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নিতে পারবা না। সো সবার উচিত কি অংশীদারি ব্যবসাকে নিবন্ধন করা। তাহলে আশা করি যে নিবন্ধন না করা ফলাফলটাকে বুঝতে পারছি যে নিবন্ধন না করলে কি সে অপর অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবে না। আর যদি নিবন্ধন করে তাহলে ওই অংশীদার যদি চুক্তির বাইরে কোনো কিছু করে সে কি মামলা করতে পারবে। তারপর কি আছে যে তৃতীয় পক্ষের বিরুদ্ধে। এখানে তৃতীয় পক্ষ মানে কি, তোমার ব্যবসায় যে অংশীদাররা আছে তারা বাইরে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবে না। এখন তোমার কাছ থেকে কি একজন ব্যক্তি 1 লক্ষ টাকার মালামাল কি বাকিতে নিছে, এখন ওই টাকা দিচ্ছে না, বছরের পর বছর হয়ে যাচ্ছে, ওই টাকা দিচ্ছে না। তুমি এখন ওর বিরুদ্ধে একটা মামলা করবা যে ও আমার কাছে কি এই যে বাকিতে পণ্য কিনছে কিন্তু এখন টাকাটা দিচ্ছে না। ওই রকম পরিস্থিতিতে তুমি ওর বিরুদ্ধে মামলা করতে পারবে না। তোমার ওই মামলাকে আদালত গ্রহণ করবে না। কেন করবে না, কারণ তোমার ব্যবসায় নিবন্ধিত না। সো নিবন্ধন না করলে কি হবে, তুমি তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না। আবার কি আছে যে কি 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারবে না। ভাই তোমার কাছ থেকে ওই লোককে গ্রহণ করছে 1 লক্ষ টাকা বাকিতে মাল নিছে, এখন তুমি কি মামলা করলে শুধু 100 টাকা পাবা। মামলা করলে কত টাকা পাবা, 100 টাকা পাবা, নিচে কত টাকা, 1 লক্ষ টাকা। তার মানে কি আমাদের উচিত নিবন্ধন করা। সো এখন আমরা বুঝতে পারছি যে নিবন্ধন করার ফলাফলটা কি বা নিবন্ধন না করার ফলাফলটা কি। নিবন্ধন যদি আমরা না করি তাহলে কি কি অসুবিধা হবে,
আমরা কি অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারবো না, অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে বা ব্যবসার বিরুদ্ধে মামলা করতে পারবো না। আর মামলা করলে শুধু 100 টাকা পাবো, 100 টাকা ব্যাক পাবো, এর বেশি টাকা পাওয়া যাবে না। এটা হচ্ছে নিবন্ধন না করা ফলাফল। আর নিবন্ধন করলে, আর যদি নিবন্ধন করি তাহলে কি হবে, তাহলে আমি আমার অংশীদার যদি চুক্তির বাইরে কোনো কিছু করে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। যদি কোনো ব্যক্তি আমার কাছ থেকে বাকিতে পণ্য গ্রহণ করার পরে যদি সে টাকা না দেয় আমি তার বিরুদ্ধে মামলা করতে পারবো, যদি আমি আমার ব্যবসায় নিবন্ধনটা করি। আবার ধরো আমি কোনো একটা সরবরাহ করি, তার থেকে আমি মাল কিনবো, তাকে আমি অ্যাডভান্স টাকা দিচ্ছি, কিন্তু সে ওই টাকা কি মেরে দিচ্ছে, সে কি টাকা মেরে দিয়ে কি সে বলতেছে যে না আমি তোমার কাছে টাকা আনি নাই, বা সে তোমার ফোন ধরতেছে না, এরকম অবস্থায় তুমি কি তার বিরুদ্ধে মামলা করতে পারবা যদি তোমার ব্যবসা নিবন্ধিত হয়ে থাকে। ঠিক আছে, আশা করি যে নিবন্ধন করার ফলাফল, নিবন্ধন করার সুবিধা এবং অসুবিধা ক্লিয়ার। আশা করি নিবন্ধন করার সুবিধা এবং অসুবিধা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয়ে থাকে প্লিজ আমাকে বলো যে ভাইয়া ক্লিয়ার হয়নি, আমি আবার বলবো। আর যদি ক্লিয়ার হয়ে থাকে বলো যে ক্লিয়ার। আচ্ছা, তারপর কি যে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি। হ্যাঁ, চ্যাপ্টার কি শুরু নাকি ভাই একজন প্রশ্ন করছে যে চ্যাপ্টার কি শুরু নাকি এগিয়ে গেছে। আসলে আমরা গত ক্লাসে অর্থাৎ লাস্ট উইকে আমরা এই অংশীদারি ব্যবসায়ের বাকি পার্টটা পড়েছি। সো আজকে কি ওইখান থেকে আমরা শুরু করছি, কারণ গত ক্লাসে প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছিল, যেজন্য ক্লাসে লম্বা করি নাই। ঠিক আছে, আজকে আমরা আবার কি ওই যতটুকু হয়েছে এরপর থেকে শুরু করছি। আচ্ছা, দেখেছি কি অংশীদারি ব্যবসায়ে বিলোপ সাধন পদ্ধতি। দেখো অংশীদারি ব্যবসায় কিভাবে বিলোপ সাধন হতে পারে। আমরা কি যে আমরা যখন এক মালিকানা ব্যবসা পড়ছি, এক মালিকানা ব্যবসায় কিভাবে বিলোপ সাধন হতে পারে। মালিকের মন চাইছে বিলোপ সাধন, মানে মালিকের মন চাইছে ব্যবসা করবে না, সে ব্যবসা ছেড়ে দিবে, ব্যবসা করবে না, ব্যবসা বন্ধ করে দিবে। বিলোপ সাধন মানে কি, কিভাবে ব্যবসা এটা বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে কি বিলোপ সাধন। তাহলে এক মালিকানা ব্যবসা কিভাবে বিলোপ সাধন হয়, মালিকের মন চাইছে সে ব্যবসা করবে না, সে ব্যবসাকে বন্ধ করে দিবে, এটা কি মানে এক মালিকানা ব্যবসায় বিলোপ সাধন পদ্ধতি। কিন্তু অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন পদ্ধতিটা কি একটু আলাদা। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন পদ্ধতিটা একটু আলাদা। যেমন যে প্রথমে আমরা জেনে নিই যে বিলোপ সাধনটা কাকে বলে, বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বিলোপ সাধনটা কি। যে অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলুপ্তিকে কি, অংশীদারদের সম্পর্কের বিলুপ্তিকে অংশীদারি ব্যবসায়ে বিলোপ সাধন বলা হয়। ভাইটা মানে কি, আচ্ছা অংশীদাররা যুক্ত হয়েছিল কিভাবে, অংশীদাররা একসাথে হয়েছিল কিভাবে। অংশীদার মনে করো যে 10 জন ব্যক্তি, হ্যাঁ ওরা অংশীদার, এখন ওরা অংশীদার কিভাবে হয়েছে, চুক্তির মাধ্যমে অংশীদার হয়েছে। এখন তাদের মধ্যে ওই যে চুক্তির সম্পর্কটা, ওই চুক্তির সম্পর্কটা যদি ভেঙে যায়, তার মানে কি ও অংশীদার ব্যবসায়ী কি বিলোপ সাধন হয়ে গেছে। বুঝছো কি বুঝছো না বলো, বুঝছো কি বুঝছো না বলো। অংশীদাররা একসাথে হয়েছিল চুক্তির মাধ্যমে, এখন যদি ওই চুক্তিটা ভেঙে যায়, তার মানে ওই চুক্তির যে সম্পর্কটা আছে, চুক্তির সম্পর্ক যদি ভেঙে যায়, তার মানে কি তাদের অংশীদার ব্যবসা ভেঙে গেছে। ঠিক আছে, তো এই কথা এখানে বলছে যে অংশীদারদের মধ্যকার অংশীদারদের সম্পর্কের বিলুপ্তিকে অথবা অংশীদারদের যে চুক্তির বিলুপ্তিকে, অংশীদারদের চুক্তির বিলুপ্তিকে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন বলা হয়। দেখো ক্লিয়ার কিনা, আশা করি ক্লিয়ার। তারপর কি আছে, মানে কত ভাবে এই বিলোপ সাধনটা হতে পারে, এই বিলোপ সাধনটা কত ভাবে হতে পারে। তো আমরা দেখো ওইগুলো দেখে আসি। প্রথমে কি আছে যে কি সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন। এখন তোমার অংশীদার আছে কি 10 জন, তোমার অংশীদার আছে, এখন 10 জন যদি, এখন এই 10 জন যদি একসাথে বলে যে আচ্ছা ঠিক আছে আমরা আর ব্যবসা করবো না, ওদেরকে সকলের নরমাল সম্মতিক্রমে তারা সবাই বলছে যে আচ্ছা আমরা ব্যবসা করবো না, সো ওই ক্ষেত্রে কি তারা ব্যবসার বিলোপ সাধন করতে পারে বা ব্যবসা বন্ধ করে দিতে পারে। সো ওই যখন এভাবে বন্ধ করা হবে, সকলের একমত সকলের সম্মতিক্রমে যখন বন্ধ করা হবে, তখন তাকে বলা হবে কি যে সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন। দেখো খুবই ইজি, খুবই ইজি, এখানে কঠিন কোনো বিষয় নাই, কঠিন কোনো বিষয় নাই, খুবই ইজি। তারপর কি আছে যে কি বাধ্যতামূলক বিলোপ সাধন। তারপর কি আছে বাধ্যতামূলক বিলোপ সাধন। এখন তোমার অংশীদারি ব্যবসা যদি এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে তোমার বিলোপ সাধন না করার কোনো উপায় নাই, তখন এটা কি হবে বাধ্যতামূলক বিলোপ সাধন। এখন কোন কোন ক্ষেত্রে তোমার উপায় থাকবে না ওরকম উদাহরণ আমরা পরবর্তীতে আসতেছে। সো এখন তুমি জাস্ট হালকা একটু ধারণা নিয়ে রাখো যে কি আস্তে আস্তে যখন স্লাইড আরো আগাবে তখন তুমি এই সম্পর্কে খুব ভালোভাবে খুব বিস্তারিত একটা জ্ঞান লাভ করতে পারবা। দেখো তাহলে বাধ্যতামূলক বিলোপ সাধন মানে কি, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে এই পরিস্থিতির কারণে কি তোমার বাধ্যতামূলক বিলোপ সাধন করতেই হবে, বিলোপ সাধন ছাড়া কোনো উপায় নেই। সো ওইরকম পরিস্থিতি যখন তুমি বিলোপ সাধন করবা বা ব্যবসা বন্ধ করে দিবা, তখন তাকে বলবে কি যে বাধ্যতামূলক বিলোপ সাধন। তারপর কি আছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, এখন তুমি তোমার ব্যবসায় এমন একটা ঘটনা ঘটছে, হ্যাঁ যেই ঘটনার কারণে তোমার বিলোপ সাধন ছাড়া কোনো উপায় নেই। সো ওইটাকে বলা হবে কি যে একটা ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন বা বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। তারপর কি আছে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। তোমার ব্যবসায় যে অংশীদাররা আছে,
তোমার ব্যবসায় যে অংশীদাররা আছে তারা কি সবাইকে বাকি অংশীদারদেরকে বলছে যে দেখো আমি আর ব্যবসা কন্টিনিউ করতে পারবো না, আমি ব্যবসা এখানে বন্ধ করে দিব, বা আমি কি তোমাদের অংশীদার হিসেবে থাকবো না। সো ওরকম যখন কোনো অংশীদার বলবে, কোন অংশীদার যখন লিখে কোনো চিঠির মাধ্যমে বা কোনো পত্রের মাধ্যমে কোনো দরখাস্তের মাধ্যমে সবাইকে জানাবে, সো ওইটাকে বলবে কি যে বিজ্ঞপ্তির দ্বারা বিলুপ্ত প্রদান, অথবা কি বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ্ত প্রদান। তারপর কি আছে কি 5 নম্বর কি আছে, আদালতের নির্দেশে বিলুপ্ত প্রদান। হ্যাঁ, যদি আদালত কর্তৃক কোনো নির্দেশনা আসে যে তোমাদের ব্যবসা বন্ধ করে দাও, তোমাদের ব্যবসাকে আর কন্টিনিউ করতে পারবে না, সো আদালত যখন কোনো এরকম কোনো নির্দেশনা দিবে তখন ওটা হবে কি যে আদালতের নির্দেশে বা আদালত কর্তৃক বিলুপ্ত প্রদান। এখন অংশীদারি ব্যবসায় বিলুপ্ত প্রদান কতভাবে হতে পারে? অংশীদারি ব্যবসায় বিলুপ্ত প্রদান হতে পারে 5 ভাবে। কি 5 ভাবে? এই কি এটা হচ্ছে কি 5টা ভাব, মানে 5টা ভাগ, যে কি এই 5টা ভাবেই কি অংশীদারি ব্যবসায় বিলুপ্ত প্রদান হতে পারে। সো তোমাকে যখন প্রশ্ন আসবে এমসিকিউতে বা ক নাম্বার প্রশ্নে যে অংশীদারি ব্যবসায়ের বিলুপ্ত সাধন কত ভাবে হতে পারে, তুমি উত্তর দেবে কি 5 ভাবে হতে পারে। দেখো এখানে কোনো কোশ্চেন আছে কিনা, এখানে কোনো কোশ্চেন আছে কিনা বলো। কোশ্চেন না থাকলে আমি সামনের দিকে আগাচ্ছি, কোশ্চেন থাকলে বলবা, আমি কি আবার পিছনে চলে আসবো। দেখো তারপরে কি আছে যে আমরা যে ওখানে যে প্রথমে কি বলছিলাম যে সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলুপ্ত প্রদান। এখন আমরা একে একে ওই 5টা যে 5টা ভাবে যে বিলুপ্ত প্রদান হতে পারে, ওই 5টা ভাব সম্পর্কে কি, ওই 5টা দিক সম্পর্কে, ভাগ সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানবো। প্রথমে জানবো যে 1 নম্বরে কি ছিল, যে সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলুপ্ত প্রদান। এখন সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলুপ্ত প্রদান আসলে কাকে বলে বা কি বোঝায়, বা কখন সকল অংশীদার সম্মতি হবে, ওরকম একটা পরিস্থিতি কখন সৃষ্টি হবে, ওই সবগুলোকে আমরা এখানে দেখবো। দেখো প্রথমে কি আছে, মানে এটার অর্থ কি যে অংশীদারদের সম্মতিক্রমে বিলুপ্ত প্রদান, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে যখন সকল অংশীদার একসাথে সিদ্ধান্ত নেয় যে তারা ব্যবসা বন্ধ করবে, তখন সেটি সম্মতিক্রমে বিলুপ্ত প্রদান থেকে, তখন সেটা হবে কি সকল অংশীদারের সম্মতিক্রমে বিলুপ্ত প্রদান। দেখো খুবই ইজি, কিন্তু খুবই ইজি। দেখো বুঝছো কিনা? আচ্ছা, একজন প্রশ্ন করছে যে রুটিন প্লাস আগের ক্লাসগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, তুমি আস্তে আস্তে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাও, তখন কি তুমি পেতে পারো। মানে প্রতি বুধবারে একটা করে ক্লাস হচ্ছে। সো তুমি যদি আজকে একটা বুধবার, মানে আজকে তুমি যে ক্লাসে দেখতেছো ঠিক এর আগে সপ্তাহের বুধবার একটা ক্লাস হয়েছে। সো তুমি এভাবে যদি আস্তে আস্তে পিছাও তাহলে তুমি পাবা। এমনিতে একসাথে বা প্লে লিস্ট আকারে পাওয়ার কোনো সিস্টেম নেই এখানে, ঠিক আছে? তুমি খুঁজো তাহলে পেতে পারো। আচ্ছা, তাহলে সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলুপ্ত প্রদান কাকে বলে? যখন সব অংশীদার একসাথে সিদ্ধান্ত নেই যে তারা ব্যবসা বন্ধ করে দিবে, তখন তাকে বলে কি সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলুপ্ত প্রদান। খুবই ইজি, কিন্তু এখানে কোনো কি আমার কোনো কিছুই না, খুবই ইজি। তারপর এখন এই জিনিসটা কখন ঘটে বা কখন তারা সিদ্ধান্ত নিবে যে আমরা ব্যবসা বন্ধ করে দিব? হ্যাঁ, মানুষ তো মানে অংশীদার তো এমনি এমনি ব্যবসা বন্ধ করে দিবে এরকম সিদ্ধান্ত নিবে না। যদি ব্যবসা লাভজনক হয় তাহলে কি বলবে যে আমরা ব্যবসা বন্ধ করে দেবো? জীবনে বলবে না। তো কখন বলবে যে ব্যবসা বন্ধ করে দিব? হ্যাঁ দেখো এখানে 2টা কারণ আছে, যে 2টা পয়েন্ট আছে। যে 1 নম্বর পয়েন্টে কি আছে, যে অংশীদারদের মধ্যে পারস্পরিক সমঝোতায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। দেখো এইটা কখন নেওয়া হয়, কি সকলের সম্মতিক্রমে, এটা আগে বলছি। তো এই জিনিসটা আবার এখানে বলা হয়েছে যে কি সকল অংশীদারদের সমঝোতার ভিত্তিতে, সকল অংশীদারদের সম্মতিক্রমে ব্যবসাটা বিলুপ্ত প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। দেখো এখন কখন নেওয়া হয়, ব্যবসা অলাভজনক হয়ে পড়লে। এখন তোমার ব্যবসা যদি কি আর লাভ করতে পারতেছে না, ব্যবসার তোমার যেই ব্যবসা দিচ্ছে ওই ব্যবসা থেকে বাজারের মার্কেটে চলতেছে না, তখন কি এটা অলাভজনক, তোমার কি দিন দিন ক্ষতি হচ্ছে, তুমি ব্যবসা রাখলে তোমার ক্ষতি হবে। তো তখন তোমরা কি করবা, সকল অংশীদাররা মিলে সিদ্ধান্ত নিবে যে কি ব্যবসা বন্ধ করে দেবো, ঠিক না? সো কখন হবে, যদি ব্যবসাটা অলাভজনক হয় তখন কি সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলুপ্ত প্রদান ঘটবে। তারপর কি যে নতুন পথে যেতে চাইলে, এখন তোমরা যে ব্যবসাটা আছে, ধরো যে এখন আছে কাপড়ের ব্যবসা। হ্যাঁ, যদি এখন তারা মনে করে যে না আমরা কাপড়ের ব্যবসা করবো না, আমরা এখন করবো কি জুতোর ব্যবসা। জুতোরা যদি এই মানে ব্যবসাটা চেঞ্জ করে, নতুন একটা পথে যা, এই নতুন পথে যা থেকে নতুন একটা ব্যবসার দিকে যা, তো ওইটা হবে কি সকলের সম্মতিক্রমে বিলুপ্ত প্রদান। এখন তোমার যদি এমসিকিউতে আসে যে ব্যবসা অলাভজনক প্রতীয়মান হলে কোন ধরনের বিলুপ্ত প্রদান ঘটে, কি বলছি যে ব্যবসা যদি অলাভজনক প্রতীয়মান হয় তখন কোন ধরনের বিলুপ্ত প্রদান ঘটে, তখন হবে কোন বিলুপ্ত প্রদান? সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলুপ্ত প্রদান। এভাবেই প্রশ্ন আসবে ভাই, প্রশ্ন এভাবেই আসবে, এর থেকে কঠিনভাবে আসবে না। আচ্ছা, তাহলে আশা করি এটা ক্লিয়ার, সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলুপ্ত প্রদানটা ক্লিয়ার। হ্যাঁ, আমি একে তাহলে চেঞ্জ করি।
2 নাম্বার প্রথমে কি ছিল, দ্বিতীয় নাম্বার কি ছিল যে বাধ্যতামূলক বিল শোধন, অর্থাৎ কি কোন কোন কারণে বাধ্যতামূলকভাবে ব্যবসায়ীর বিল শোধন করতে হয়। এটার অর্থ কি বা এটা মানে কি, যে কিছু বিশেষ আইনে বা সরকারি কারণে যখন ব্যবসা চালানো অসম্ভব হয়ে যায় তখন সেটা বাধ্যতামূলক বিল শোধন হয়। তখন কি বলছে যে কিছু বিশেষ আইনি বা সরকারি কারণে, কিসের কারণে, কোন আইনের কারণে অথবা কি সরকারি কোনো কারণে যখন ব্যবসা চালানো অসম্ভব, যখন ব্যবসা চালানোটা কি হয়ে যায়, অসম্ভব হয়ে যায়, তখন সেটা ঘটে, মানে কোনটা ঘটে, বাধ্যতামূলক বিল শোধন ঘটে। যখন তোমার কোনো আইনের কোনো চেঞ্জ হয়ে গেছে, যদি ওইরকম কারণে যদি তোমার ব্যবসাটাকে বন্ধ করে দেওয়া লাগে তো ওইটা হবে বাধ্যতামূলক বিল শোধন। আচ্ছা, তাহলে এখন কোন কোন সময় তোমার ব্যবসাটা বাধ্যতামূলকভাবে বিল শোধন করতে মানে করা লাগতে পারে, ওই 3টা কারণ হচ্ছে এখানে। ওই 3টা কারণ এখানে দেওয়া আছে। যে প্রথমে কি আছে, যে কোনো অংশীদার দেউলিয়া হলে, এখন তোমাদের ব্যবসায় অংশীদার ছিল 10 জন, একজন যদি দেউলিয়া হয়ে যায়, অর্থাৎ কি তার কোনো টাকা পয়সা নাই, সে কি নিঃস্ব হয়ে গেছে, সো ওই ক্ষেত্রে টাকা তোমরা ব্যবসা রাখবা না, ঠিক না? তুমি কি তোমাদের বাধ্যতামূলকভাবে ওই চুক্তিটা বাতিল করতে হবে, অর্থাৎ তোমাদের অংশীদারি ব্যবসার সম্পর্কটা বাতিল করতে হবে। আর এটা হচ্ছে কি যে বাধ্যতামূলক বিল শোধন তোমাকে অবশ্যই বাতিল করতে হবে, কারণ তোমরা তো তাকে রাখতে পারবে না তোমার ব্যবসায়, কারণ কি সে তো নিঃস্ব, সে তো দেউলিয়া, হ্যাঁ, তা তো কিছুই নাই, তাকে তুমি রাখবা না। সো ওইটা হবে কি যে বাধ্যতামূলক বিল শোধন। তারপরে কি আছে, ব্যবসায়ের কার্যক্রম অবৈধ হলে, ব্যবসায়ের কার্যক্রম যদি অবৈধ হয়, এখন তোমার ব্যবসায় আইনে প্রথমবার ধরো যখন আমাদের যে খালেদা জিয়া যখন আমাদের দেশ শাসন করতো, তার আমলে একটা আইন ছিল, যে আইনে তুমি এখন যে ব্যবসা দিছো ওই ব্যবসাটা কি বৈধ ছিল। যখন আবার খালেদা জিয়ার পতন হলো, আবার যখন শেখ হাসিনা সরকারের দায়িত্বে আসলো, রাষ্ট্রপতি দায়িত্বে আসলো, তখন সে আবার নতুন করে আইন প্রণয়ন করছে যে আইনে তোমার ব্যবসাটা কি অবৈধ। বুঝতে পারছি, এক সরকার আইন দিছে যে আইনে তোমার ব্যবসাটা বৈধ, আবার যখন এই সরকার চেঞ্জ হয়েছে, একটা সরকার আসছে, তখন ওই সরকার নতুনভাবে আইন দিছে যে আইনে কি তোমার ব্যবসাটা অবৈধ, তখন তোমার ব্যবসাটাকে বাধ্যতামূলকভাবেই বিল শোধন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো যখন আইনের কোনো কারণে, হ্যাঁ, সরকারি কারণে বা আইনের চেঞ্জের কারণে যদি তোমার ব্যবসাটা অবৈধ বলে প্রতীয়মান হয়, তখন তোমাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে ব্যবসাটাকে বিল শোধন করতে হবে। আর তখন সেটা হবে কি বাধ্যতামূলক বিল শোধন। আশা করি এটা ক্লিয়ার। যদি ব্যবসা কার্যক্রম অবৈধ হয়, হ্যাঁ, তারপর কি যে আইনের পরিবর্তনের কারণে ব্যবসা চালানো নিষিদ্ধ হলে, ওই সেম কথা যেটা বলে ফেলছি আমি, যে যদি তোমার ব্যবসা অবৈধ হয় তোমাকে অবশ্যই এটা বিল শোধন করতে হবে, অথবা যদি আইনের কারণে, যদি আইন পরিবর্তনের কারণে তোমার ব্যবসাটা অবৈধ বলে গণ্য করা হয় বা গণ্য হয়, তখন তোমার ব্যবসাটাকে কি বাধ্যতামূলকভাবে বিল শোধন করতে হবে। সো দেখো তোমরা এটা বুঝছো কিনা, যে বাধ্যতামূলক বিল শোধন তোমরা বুঝছো কিনা, তোমাদের মনে রাখতে হবে এই 3টা জিনিস, যে কখন বাধ্যতামূলকভাবে বিল শোধন করতে হয়, এই 3টা জিনিস, যে কোনো অংশীদার যদি দেউলিয়া হয়, অথবা ব্যবসায়িক কার্যক্রম যদি অবৈধ হয়, অথবা আইনের কারণে যদি ব্যবসাটা অবৈধ বলে গণ্য হয়। আচ্ছা, আসলে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি বলতে পারতাম যদি তুমি সি ইউনিটের ক্ষেত্রে প্রশ্ন করতা, কিন্তু আমি তো সি ইউনিটের, সো আমার এই যে খ ইউনিট, আচ্ছা জগন্নাথ থেকে সি ইউনিট ছিল, হ্যাঁ, মানে মানবিকেরটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো কমার্সের, আমি ব্যবসা শিক্ষা, সো মানবিক সম্পর্কে আমার ধারণা নেই। যখন কোনো তুমি অন্য কোনো মানবিকের যারা ভাইরা আছে ওদের ক্লাসে গিয়ে বলো, তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে। আচ্ছা, তাহলে বাধ্যতামূলক বিল শোধন ক্লিয়ার। আচ্ছা, তারপর কি আছে, 3য় নম্বরে কি আছে, বিশেষ ঘটনা সাপেক্ষে বিল শোধন। যদি এমন কোনো একটা ঘটনা ঘটে যায়, আকস্মিক কোনো ঘটনা ঘটে যায়, এমন একটা যে ঘটনার কারণে তোমাকে ব্যবসাটা বিল শোধন করতে হচ্ছে, হ্যাঁ, তো ওই রকম ঘটনা ঘটলে কি তুমি ব্যবসা বিল শোধন করবা, আর তখনই বলা হবে যে বিশেষ ঘটনা সাপেক্ষে বিল শোধন। সো আমরা এখন জেনে আসি, এটা সম্পর্কে বিস্তারিত জেনে আসি। তো কি বলেছে, যে চুক্তিপত্রে উল্লেখিত কিছু বিশেষ ঘটনা সংঘটনের ফলে ব্যবসায় বিল শোধন হতে পারে। যদি তোমাদের মানে চুক্তিপত্রে উল্লেখ থাকে এমন একটা ঘটনা বা এমন কিছু কারণ, যেই কারণগুলো হলে ব্যবসাটা তখনই ব্যবসাটা বন্ধ করে দেওয়া হবে। সো ওরকম কোনো কারণ যদি হয়, ওইটা হবে কি যে বিশেষ ঘটনা সাপেক্ষে বিল শোধন। তুমি উদাহরণ দিয়ে তুমি বুঝতে পারবা, যখন তোমরা চুক্তিপত্রে সবাই স্বাক্ষর করো অথবা চুক্তিপত্রে সম্মতি প্রদান করো, ওই চুক্তিপত্রে একটা পৃষ্ঠে পেজে উল্লেখ ছিল যে যদি এমন কোনো ঘটনা ঘটে, ওই ঘটনা ঘটলে আমরা তৎক্ষণাৎ ওই ব্যবসাটা বন্ধ করে দেবো, আমাদের অংশীদার ব্যবসা বন্ধ করে দেবো। এখন তোমরা যখন ব্যবসাটা পরিচালনা করতেছো,
কিছুদিন পর বা কয়েক বছর পরে ওই ঘটনাটা ঘটছে, তখন কি তোমরা অবশ্যই ওই চুক্তি সাপেক্ষে চুক্তি তোমাদের অবশ্যই মানতে হবে। সো ওই চুক্তি সাপেক্ষে তোমাকে ওই ব্যবসাটাকে বন্ধ করে দিতে হবে। সো তখন যখন তোমার ওই চুক্তির ঘটনা সাপেক্ষে যখন ব্যবসাটা বন্ধ করতে হবে, তো সেটা হবে কি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। এখন চুক্তিতে কি কি কারণ উল্লেখ থাকতে পারে, সো ওইটা আমরা কি এখন বিস্তারিত জানবো। যে নির্দিষ্ট সময়ের ব্যবসা শেষ হয়ে গেলে, দেখো আমরা যখন অংশীদারি ব্যবসার প্রকারভেদ পড়েছিলাম, তখন যে একটা প্রকার ছিল যে কি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, একটা ছিল কি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসার মধ্যে কি ছিল যে নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসায়, আর নির্দিষ্ট কি উদ্দেশ্য সাধনের জন্য অংশীদারি ব্যবসায়। কি কি ছিল, একটা ছিল কি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় ছিল, একটা নির্দিষ্ট সময়ের ব্যবসায়, অর্থাৎ নির্দিষ্ট সময় মানে কি ধর হতে পারে যেটা কি 5 বছর, অর্থাৎ 5 বছরের জন্য তুমি এই ব্যবসাটা দিছো। একটা ছিল কি যে নির্দিষ্ট ঘটনা, অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য কি ব্যবসা, অর্থাৎ উদ্দেশ্য সাধনের জন্য ব্যবসা, বা কি উদ্দেশ্য সাধনের জন্য ব্যবসায়। এখন উদ্দেশ্য কি হতে পারে, ধর বলছে কি একটা ব্রিজ নির্মাণ করব, কি একটি ব্রিজ, অর্থাৎ তোমার চুক্তিতে উল্লেখ ছিল যে আমরা এই আমাদের অংশের ব্যবসাটা 5 বছর রান করাবো। দেখো বুঝছো কিনা, চুক্তিতে উল্লেখ ছিল যে তোমার এই ব্যবসাটা কি 5 বছর চলবে, তোমার এই অংশের ব্যবসাটা 5 বছর চলবে। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে ভাইয়া মেন ক্লাস কবে থেকে স্টার্ট হবে? ভাই মেন ক্লাস স্টার্ট হবে অল্প কিছুদিনের মধ্যে, আর খুব বেশি দেরি না। আর হচ্ছে আরেকজন প্রশ্ন করছে আমি কি ব্রাহ্মণবাড়িয়া কিনা? হ্যাঁ ভাই, আমি ব্রাহ্মণবাড়িয়ার, আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা। আচ্ছা, কোথায় ছিলাম, যে নির্দিষ্ট সময়ের ব্যবসায়, অর্থাৎ তোমার চুক্তিপত্র যদি মানে তুমি যখন ওই কি আমাদের অংশীদারি ব্যবসা যে প্রকারভেদের মধ্যে ছিল কি একটা নির্দিষ্ট অংশীদারি ব্যবসা ছিল, ওই নির্দিষ্ট অংশীদারের মধ্যে ছিল কি যে নির্দিষ্ট সময়ের ব্যবসায়। এখন তোমার যদি চুক্তিপত্র উল্লেখ থাকে যে আমরা কি 5 বছরের ব্যবসাটা করব, এখন যখন 5 বছর শেষ হয়ে যাবে তখন কি তোমাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, তোমার ব্যবসাটা বন্ধ করে দিতে হবে, কারণ চুক্তিপত্র উল্লেখ আছে যে আমরা কি 5 বছর ব্যবসাটা রান করাবো বা 5 বছর ব্যবসাটা করবো। সো এটা কি যে চুক্তিপত্রের কোনো ঘটনা সাপেক্ষে কি তোমার ব্যবসাটা বন্ধ করতে হচ্ছে, তখন ওটা হবে কি যে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। তারপরে কি আছে কি উদ্দেশ্য সাধনের জন্য বিলোপ সাধন, নাকি কোন একটা উদ্দেশ্যে যখন কোনো অংশীদারি ব্যবসা গঠন করা হয়, কোন একটা উদ্দেশ্যে যখন কোন একটা অংশীদারি ব্যবসা গঠন করা হয়, আমরা কি নির্দিষ্ট অংশীদারি ব্যবসার মধ্যে দুইটা ছিল না, একটা ছিল নির্দিষ্ট সময়ের অংশীদারি ব্যবসায়, একটা ছিল নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য অংশীদারি ব্যবসায়। সো যখন সময় শেষ হয়ে যাবে তখন তুমি অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করতে হবে। আবার যখন উদ্দেশ্যটা অর্জন হয়ে যাবে, তোমার উদ্দেশ্য ছিল কি যে তোমার অংশীদারি ব্যবসাটা নির্মাণ মানে গঠন করা বা পরিচালনা করার বা ক্রিয়েট করার উদ্দেশ্য ছিল যে আমি একটা ব্রিজ নির্মাণ করব, অথবা 10টা ব্রিজ নির্মাণ করব, হ্যাঁ, অথবা কি 10টা ব্রিজ নির্মাণ করব। এখন যখন তোমার উদ্দেশ্য 10টা ব্রিজ নির্মাণ করা, তুমি যখন চুক্তির মধ্যে উল্লেখ করছো যে 10টা ব্রিজ নির্মাণ করার পরে আমাদের ব্যবসাকে বন্ধ করে দেব, হ্যাঁ, এখন তুমি যখন 10টা ব্রিজ নির্মাণ করে ফেললা অলরেডি, হ্যাঁ, তুমি 2 বছর সময়ের ভিতরে তুমি 10টা ব্রিজ নির্মাণ করে ফেললা, এখন 10টা ব্রিজ নির্মাণ করার পরে তুমি ব্যবসা কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। যখন তুমি তোমার এই যে চুক্তির শর্ত সাপেক্ষে যখন তুমি তোমার ব্যবসা বন্ধ করে দিবা, তখন ওইটা হবে কি যে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। দেখো ক্লিয়ার কিনা, যে কি নির্দিষ্ট সময়ের ব্যবসায়, অর্থাৎ তুমি যে সময়ের জন্য ব্যবসা শুরু করছিলা যে আমি 10 বছর ব্যবসা রান করবো, তুমি 10 বছর শেষ ব্যবসা বন্ধ করে দিবা, এটা হচ্ছে একটা কারণ। তারপর কাছে নির্দিষ্ট উদ্দেশ্য পূর্ণ হলে, তুমি যে উদ্দেশ্যে ব্যবসাটা রান করছিলা যে 10টা ব্রিজ নির্মাণ করবো, একটা তোমার উদ্দেশ্য ছিল, তোমার এই উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, তুমি ব্যবসা বন্ধ করে দিবা। কি এখানে উদাহরণ হিসেবে কি দেওয়া আছে যে একটি সেতু নির্মাণের পর, তুমি একটা সেতু নির্মাণের জন্য তোমার ব্যবসাটা রান মানে তৈরি করছিলা, গঠন করছিলা, তোমার সেতু নির্মাণ শেষ, ব্যবসা কি শেষ। সো ওইটা হচ্ছে কি যে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। তারপর কি আছে, কোনো অংশীদার মৃত বা পাগল হয়ে গেলে, এখন তোমার অংশীদারি ব্যবসার মধ্যে অংশীদার ছিল 10 জন অংশীদার ছিল, এখন হঠাৎ করে একজন পাগল হয়ে গেছে, বা কি একজন মারা গেছে, হঠাৎ করে এমন জিনিসটা হয়ে গেছে, ঠিক না? এখন যখন এমন হবে তখন তোমার ব্যবসাটা কি বন্ধ করে দিতে হবে, কারণ কি পাগলকে নিয়ে তো তুমি ব্যবসা করতে পারবে না, হ্যাঁ, বা যে ব্যক্তি মারা গেছে তাকে নিয়ে তো তুমি ব্যবসা করতে পারবে না, তোমার ওই চুক্তিটা কি করতে হবে, বাতিল করতে হবে,
ঠিক না? তো যখন তোমাকে এরকম অবস্থায় সৃষ্টি হয়, কেউ যেন মারা যায়, কেউ যেন পাগল হয়ে যায়, বা তোমার উদ্দেশ্য যখন সাধন হয়ে যায়, বা তোমার নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, যখন এই কয়েকটা বা এই 4টা ঘটনা যখন ঘটবে, তখন তুমি যেই বিলুপ সাধনটা করবা ওই বিলুপ সাধনের নাম হবে কি? বিশেষ ঘটনা সাপেক্ষে বিলুপ সাধন। দেখো ক্লিয়ার কিনা? আচ্ছা দেখি তারপর কি আছে তাহলে। 4 নম্বর কি আছে? যে বিজ্ঞপ্তির দ্বারা বিলুপ সাধন। বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন। বিজ্ঞপ্তি মানে কি? বিজ্ঞপ্তি মানে কি আমরা জানি না? অবশ্যই জানি। বিজ্ঞপ্তি মানে হচ্ছে কি? কোনো কিছু সম্পর্কে মানুষকে যখন আমরা জানাই বা সবাইকে যখন কি কোন একটা বিষয় সম্পর্কে অবগত করি, ওই বিষয়টা হচ্ছে কি? বিজ্ঞপ্তি। তো দেখো যে এটা মানে বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন, এটা অর্থ কি বা এটা কাকে বলে? যে যদি অংশীদারিত্ব মানে কি? অংশীদারি ব্যবসায়টা ঐচ্ছিক ভিত্তিতে হয়। আমরা এর আগে অর্থাৎ 3 নম্বর পয়েন্টে কি পড়ছিলাম? যদি অংশীদারি ব্যবসায়টা ওই নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট মেয়াদের ব্যবসায় হয়, তখন যখন ব্যবসায় বিলুপ সাধন করবা। দেখো ভালো করে বলি, অংশীদারি ব্যবসায় 2টা ভাগ ছিল। অংশীদারি ব্যবসায় 2টা ভাগ ছিল। এই দেখো যে কি অংশীদারি ব্যবসায়, হ্যাঁ অংশীদারি ব্যবসায় 2টা ভাগ ছিল। একটা ছিল কি ঐচ্ছিক ব্যবসায়, একটা ছিল কি ঐচ্ছিক ব্যবসায়, একটা ছিল কি নির্দিষ্ট ব্যবসায়। একটা ছিল কি ঐচ্ছিক ব্যবসা, একটা ছিল কি নির্দিষ্ট ব্যবসায়। এখন নির্দিষ্ট ব্যবসা মানে কি? নির্দিষ্ট সময়ের জন্য আর একটা উদ্দেশ্য সাধনের জন্য। এটা আমরা কি অলরেডি পড়ে ফেলেছি। এখন বলছে যে কি ঐচ্ছিক মানে কি? কোনো সময় নাই, কোনো উদ্দেশ্যও নাই, ও জাস্ট যতদিন মন ততদিন চলবে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে কি ঐচ্ছিক। এখন যখন কোনো একটা অংশীদারি ব্যবসায় ঐচ্ছিক ভিত্তিতে হয় বা ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় হয়, তাহলে যে কোনো অংশীদার অন্যদের লিখিত নোটিশ দিয়ে ব্যবসা বন্ধ করতে পারে। বুঝতে পারছো কিনা বলো? অংশীদারি ব্যবসার মধ্যে 2টা ভাগ ছিল কি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। সো এখন যখন কোনো অংশীদারি ব্যবসা যখন ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় হবে, তখন ওই অংশীদারি ব্যবসার যে অংশীদাররা আছে, কোন একজন অংশীদার যদি সবাইকে বিজ্ঞপ্তি দিয়ে বলে যে আমি আর ব্যবসা কন্টিনিউ করবো না, তখন ওই বিজ্ঞপ্তি মানে সবাইকে যখন লিখিত নোটিশ দিবে যে আমি আর এত তারিখ থেকে আমি ব্যবসা কন্টিনিউ করতে পারবো না, হ্যাঁ এরকম যখন নোটিশ দিবে, সো ওই তখন যখন তোমার ব্যবসার বিলুপ সাধন ঘটবে, ওই বিলুপ সাধনটাকে বলা হবে কি? বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন। অর্থাৎ কোনো অংশীদার যখন লিখিত নোটিশের মাধ্যমে ব্যবসায় বিলুপ্তি ঘটায়, তখন তা হবে কি? বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন। এটার পয়েন্ট কি আছে? 1 নম্বর পয়েন্ট কি আছে? যে অংশীদারিত্ব চুক্তিতে মেয়াদ নির্ধারিত না থাকলে, হ্যাঁ অংশীদারি ব্যবসা কিন্তু কোনো মেয়াদ ছিল না যে আমি 5 বছর রান করব অথবা 10 বছর রান করব, বা কি আমি এমন একটা উদ্দেশ্য সাধন করব, শুধু এরকম কোনো কিছু বলা ছিল না বা কেউ বলা থাকবে না। তারপর কি আছে? যে কোনো অংশীদার ব্যবসায় ছাড়তে চাইলে সে অন্য অংশীদারকে লিখিতভাবে জানালে ব্যবসায় বিলুপ সাধন হয়। প্রথম কথা কি আছে? যে কি অংশীদারি ব্যবসায় হতে হবে কি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। দ্বিতীয় কথা হচ্ছে কি ওই ঐচ্ছিক অংশীদারি ব্যবসা মধ্যে যে অংশীদার থাকবে, ওই অংশীদাররা বা কোন একজন অংশীদার সবাইকে কি লিখিতভাবে বলবে যে আমি আর ব্যবসা কি করতে পারবো না, আমি তোমাদের মধ্যে অংশীদার হিসেবে থাকবো না। যখন ওই অংশীদার হিসেবে থাকতে চাবে না বা চাইবে না, তখন কি তাকে তো জোর করে রাখা যাবে না, তাকে ছেড়ে দিতে হবে, তাকে কি অংশীদার থেকে বাতিল করতে হবে। যখন তাকে বাতিল করব, তার মানে কি আমাদের যে চুক্তিপত্র ছিল, চুক্তিপত্রটা ভেঙে যাবে। আর চুক্তিপত্র ভাঙা মানে কি অংশীদারি ব্যবসায় বিলুপ সাধন। তার মানে যখন কোন অংশীদার লিখিত নোটিশ দেওয়ার মাধ্যমে তোমার অংশীদারি ব্যবসাকে বিলুপ সাধন ঘটবে, তখন তাকে বলা হবে কি বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন। দেখো আমার কথা বুঝতে সমস্যা হলে বলো, অথবা যে কোনো সমস্যা হলে তুমি কি বলো। আশা করি এটাও ক্লিয়ার। দেন কি আছে? যে আদালতের নির্দেশে বিলুপ সাধন। আমাদের ক্লাসে বেশিক্ষণ হবে না, আর মেবি ধরো যে 10-15 মিনিট হতে পারে ক্লাস। তারপর 5 নম্বর কি আছে? যে কি আদালতের নির্দেশে বিলুপ সাধন। এখন আদালত কখন নির্দেশ দিবে যে তোমার ব্যবসা বন্ধ করো? যখন আদালত যে কারণে নির্দেশ দিবে, অর্থাৎ আদালত যখন নির্দেশ দিবে যে তোমার ব্যবসা কি বন্ধ করো, তখন ওইটা হবে কি যে আদালতের নির্দেশে বিলুপ সাধন। এখন আদালত কখন তোমাকে বলবে যে ব্যবসাটা বন্ধ করো, ওটা আমাদের জানতে হবে। আগে আমরা এটা অর্থটা জেনে আসি যে যখন অংশীদারদের মধ্যে তীব্র মতবিরোধ হবে, একজন বলবে যে এটা করো, আরেকজন বলবে ওইটা করো, যখন এমন হবে তখন তারা কি করবে? ওই আদালতের কাছে যাবে, গিয়ে বলবে যে আমার অংশীদারের মধ্যে এই সমস্যা। তখন আদালত বলবে কি তোমাদের অংশীদার বিলুপ সাধন করে দাও।
বা বিলুপ শোধন করো। সো ওইটা হবে আদালতের নির্দেশে বিলুপ শোধন। তাহলে কখন হবে? যখন মতবিরোধ হবে, যখন কি কেউ আরেকজনকে কি করবে, একজন আরেকজনকে প্রতারণা করবে একজনের সাথে, বা অনৈতিক কাজের কারণে। হ্যাঁ, তোমার চুক্তির মধ্যে এই কাজটা ছিল না, কিন্তু তুমি কি এই কাজটা করছো, বা তোমার অংশীদার এই কাজটা করছে, তখন তুমি যখন কি আদালতের দ্বারস্থ যাবা, যে কাজের কারণে ব্যবসা চালানো সম্ভব হয় না, তখন আদালত আদেশ দিয়ে ব্যবসা বিলুপ শোধন করে। যখন তোমাদের যে অংশীদারি ব্যবসার মধ্যে অংশীদারদের মধ্যকার যে কি সমঝোতাটা থাকবে না, হ্যাঁ, তাদের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হবে, বা একজন একজনের সাথে কি করবে, প্রতারণা করতেছে, বা কি অনৈতিক কোনো কিছু করতেছে, বা চুক্তির বাইরে কোনো কিছু করতেছে, চুক্তি ভঙ্গ করতেছে। সো ওরকম হলে কি হবে, ওরকম হলে তুমি মানে আদালতের দ্বারস্থ হলে তোমার সাথে যখন কেউ একজন প্রতারণা করবে, তুমি আদালতে কি করবা, তার বিরুদ্ধে মামলা করবা, তখন আদালত বলবে যে তোমাদের অংশীদারি ব্যবসায় বিলুপ শোধন করে দাও বা বিলুপ শোধন করো। সো আশা করি অর্থটা ক্লিয়ার। তারপর কি আছে, যে এখন আমরা জানবো যে কি কি কারণে যে কি আদালত তোমাদেরকে নির্দেশ দিতে পারে যে ব্যবসা বন্ধ করে দাও। প্রথমে কি আছে, যে কোনো অংশীদার ক্রমাগত চুক্তি ভঙ্গ করলে, কি করলে, কোন অংশীদার যদি ক্রমাগত চুক্তি ভঙ্গ করে, একবার না, একবার করলে হতে পারে যে এটা ভুলে করছে, বা দুবার করলে হতে পারে যে ভুলে করছে, কিন্তু সে যদি বারবার কি কাজ করে, চুক্তিতে উল্লেখ ছিল না এমন কাজ যদি সে বারবার করে, তাহলে কি হবে, কি সে মানে কি আদালতের বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা করবা, দেন কি আদালত বলবে যে তোমার অংশীদারি ব্যবসায় বন্ধ করে দাও। সো এটা হবে কি, যে আদালতের নির্দেশে বিলুপ শোধন। তাহলে কোন সময় হতে পারে, যদি কোন অংশীদার ক্রমাগত বা একাধিকবার চুক্তি ভঙ্গ করে, আবার যদি ব্যবসা পরিচালনায় জালিয়াতি বা দুর্নীতি হয়, কেউ যদি তোমার সাথে প্রতারণা করে, জালিয়াতি করে বা দুর্নীতি করে, তখন আবার কখন হতে পারে, যদি ব্যবসা চালালে ক্ষতি ছাড়া কিছু হবে না এমন পরিস্থিতিতে। দেখো, এটা নিয়ে তোমরা কনফিউশন হয়েও না, এটা কিন্তু আগেও একটা আমাদের ছিল, কোনটা আমাদের ছিল, আচ্ছা, যে তোমরা এখান থেকে নোট ডাউন করে রাখো, এই দুটি জিনিস নোট ডাউন করে রাখো, যে কখন আদালতের নির্দেশে বিলুপ শোধন হয়, কখন হয়, যদি কোনো অংশীদার ক্রমাগত চুক্তি ভঙ্গ করে, আবার যদি কোনো অংশীদার আমার সাথে দুর্নীতি করে বা জালিয়াতি করে বা অনৈতিক কিছু করে, তখন যেই ধরনের বিলুপ শোধন হয় তাকে বলা হয় কি, আদালতের নির্দেশে বিলুপ শোধন। আচ্ছা করে ক্লিয়ার? সমস্যা হলে বলো। আমাদের যে অংশীদারি ব্যবসায় বিলুপ শোধন শেষ। অংশীদারি ব্যবসায় বিলুপ শোধন হতে পারে 5 ভাবে। আমরা ওই 5টা ভাগ বা 5টা ধাপ কি করছি আমরা জেনে গেছি, বিস্তারিত জেনে গেছি। তো তোমরা মনে রাখবা যে এই যে কিছু পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলোকে তোমরা মনে রাখবা। যেমন ধরো এই যে 1 নম্বরে কি ছিল, যে এখানে যে অংশীদারদের মধ্যকার পারস্পরিক সমঝোতার বন্ধনের সিদ্ধান্ত। 1 নম্বর তুমি মনে রাখবো যে এইটা কোনটা, যে যদি ব্যবসা অলাভজনক হয়ে গেলে, ব্যবসা যদি অলাভজনক হয় তখন কিভাবে বিলুপ শোধন হতে পারে, ওইটা হচ্ছে কি সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলুপ শোধন। হ্যাঁ, এটা হচ্ছে একটা দিন মনে রাখবা। তারপরে কি আছে 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে যে কি, যদি কোনো অংশীদার দেউলিয়া হয়, এটা মনে রাখবো যে কোন অংশীদার যদি দেউলিয়া হয়, অথবা ব্যবসায়িক কার্যক্রম অবৈধ হলে, অথবা আইনের পরিবর্তনের ফলে যদি ব্যবসায়িক কাজ অবৈধ হয়। সো এখানে তিনটা পয়েন্ট তুমি মনে রাখবা, তাহলে কি তোমার এটা ক্লিয়ার। হ্যাঁ, তুমি এখান থেকে 3টা মনে রাখবা। তারপরে 3 নাম্বার থেকে মনে রাখবা হচ্ছে যে কি, যদি নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যায়, যদি নির্দিষ্ট সময়ের ব্যবসা শেষ হয়ে যায়, মানে কি সময় যদি শেষ হয়ে যায়, উদ্দেশ্য যদি অর্জন হয়ে যায়, অথবা কোন অংশীদার যদি মৃত হয় অথবা পাগল হয়, এখানে 4টা মনে রাখবা। এই 4টা মনে রাখলে এখান থেকে শেষ। আর তোমাদের এমসি কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। সো বি কেয়ারফুল। তারপরে 4 নম্বরে কি আছে, 4 নম্বরে কি মনে রাখবা, 4 নম্বরে মনে রাখবা যে যদি কোনো অংশীদার ব্যবসা ছাড়তে চায়, যদি কোনো অংশীদার নিজের ইচ্ছায় কোন একজন অংশীদার ব্যবসায় ছাড়তে চায়, তখন এটা কি হবে, বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ শোধন। যদি একজন ছাড়তে চায়, আর যদি সবাই ছেড়ে দিই, তো কি হবে, সকলের সম্মতিক্রমে বিলুপ শোধন। এখান থেকে তোমরা যে এই পার্থক্যগুলো কি, ছোট ছোট যে পার্থক্যগুলো আছে, এগুলো কি ক্লিয়ার করবা। তোমরা যখন ভালোভাবে পড়বা, ওইগুলো তোমরা ক্লিয়ার করবা। হ্যাঁ, যদি কোনো একজন অংশীদার ব্যবসা ছাড়তে চায় এবং সে লিখিতভাবে জানায় যে আমি ব্যবসা ছেড়ে দেবো, তখন কি হবে, বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ শোধন। তারপরে কি আছে 5 নম্বর আছে যে কি, আদালতের নির্দেশে বিলুপ শোধন। তো আদালত কখন নির্দেশ দিবে বিলুপ শোধনের জন্য, কি যদি কোনো অংশীদার ক্রমাগত চুক্তি ভঙ্গ করে, অথবা কেউ যদি তোমার সাথে জালিয়াতি করে বা দুর্নীতি করে, প্রতারণা করে, অনৈতিক কোনো কিছু করে, বা কেউ মতবিরোধ হয়, এই ঘটনাগুলো হলে কি করবা, এই ঘটনাগুলো হলে তোমাদের আদালতের নির্দেশে বিলুপ শোধন হবে। সো এগুলো তোমরা কি ভালো করে
একটা পেজের মধ্যে সবগুলো লিখবা যে কি কোনটা হলে কি কোন কারণে কোন ধরনের বিরূপ শোধন হতে পারে। ধর তুমি লেখলা যে আদালতের নির্দেশে বিরূপ শোধন, এখান থেকে তুমি এভাবে লিখবা যে তুমি খাতার মধ্যে নোট করবা এভাবে যে প্রথম লিখবা যে কি আদালতের নির্দেশে বিরূপ শোধন, তারপর এখানে লিখবা যে কি হতে পারে যে মতবিরোধ, এই যে মতবিরোধ, তারপর কি আছে যে প্রতারণা, এগুলো কি সবগুলো লিখবা এভাবে। এই 4-5টা যা আছে সবগুলো লিখবা, লিখে লিখে একটা পেজের মধ্যে সবগুলো যখন তুমি লিখবা তখন তুমি খুব ভালোভাবে এগুলো কি মানে চোখে একটা আয়ত্ত হয়ে যাবে, তুমি চোখের মুখস্থ হয়ে যাবে। মোট কথা হচ্ছে এইটা, চোখও কিন্তু মানে কি দেখো কিন্তু মুখস্থ করা যায়, ঠিক আছে, ওইটা কি দেখার মুখস্থ হয়ে যাবে, ওটা তুমি কখনো ভুলবে না, চোখ বন্ধ করে চোখে ভাসবে। এখন এই যে অংশীদারি ব্যবসা আমাদের প্রায় মানে সবটাই শেষ হয়ে গেছে। এখন অংশীদারি ব্যবসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো তোমাদের এমসিকিউতে এবং ক নাম্বার প্রশ্নে আসার খুব সম্ভাবনা আছে, খুব সম্ভাবনা আছে আসার। সো ওইগুলো আমি এখানে নোট ডাউন করছি। এর আগে তোমরা বলো যে এটার আগে তো আমাদের অংশীদারি ব্যবসা শেষ হয়ে গেছে, সো এই অংশীদারি ব্যবসা সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? অংশীদারি ব্যবসা, এটা ফুল অংশীদারি যে অধ্যায়টা পড়াইলাম, এই ফুল অংশীদারি অধ্যায়টা সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা বলো। অংশীদারি ব্যবসা সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা বলো, যদি থেকে থাকে তো আমাকে বলো, আমি ওটাকে ক্লিয়ার করবো, আগে ওইটা ক্লিয়ার করবো, দেন আমি এখানে আসবো, ঠিক আছে? তোমরা বলো, আমি দেখতেছি। আচ্ছা, এখন অংশীদারি ব্যবসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো কি তোমাদের ক নাম্বার প্রশ্নে এবং এমসিকিউতে আসার জন্য খুব সম্ভাবনা আছে। সো প্রথমে কি আছে যে অংশীদারি ব্যবসায় এটা ও না, এটা ও হবে যে অংশীদারি ব্যবসায় 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয়। তোমাদের এমসিকিউতে আসতে পারে যে অংশীদারি আইন কত সালে, এমসিকিউতে আসতে পারে যে অংশীদারি আইন কত সালে, বলবো যে কি 1932 সালে। এমসিকিউতে আসতে পারে যে অংশীদারি আইন কি যে অংশীদারি ব্যবসায় কত সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয়, 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয় বা গঠিত হয়। সো এটা হচ্ছে কি এখান থেকে কোন নাম্বার প্রশ্ন আসতে পারে এবং এটা কি আগে অনেকবার আসছে, বহুবার আসছে। তারপর 2 নম্বরে কি আছে যে কি অংশীদারি চুক্তি, হ্যাঁ, যে অংশীদারি চুক্তি হয়ে থাকে 3 ধরনের। তোমাদের প্রশ্ন আসতে পারে যে অংশীদারি চুক্তি কই ধরনের, এমসিকিউ আসতে পারে, বা কোন নাম্বার প্রশ্ন আসতে পারে যে অংশীদারি চুক্তি কই ধরনের, বলো যে কি 3 ধরনের। আসতে পারে যে কি অংশীদারি মানে অংশীদারি চুক্তিগুলো কি একটা প্রথম হচ্ছে কি যে মৌখিক, যে লিখিত, 3 নম্বর হচ্ছে কি লিখিত ও নিবন্ধিত। অংশীদারি চুক্তি বলতে 3 ভাবে হতে পারে। প্রথম হচ্ছে কি মৌখিক বা মুখে মুখে চুক্তি করা, দ্বিতীয় হচ্ছে কি লিখে চুক্তিটা করা, তাহলে 2 নম্বর হলো কি লিখিত চুক্তি, 3 নম্বর হচ্ছে কি যে লিখিত ও নিবন্ধিত। তুমি এটা লিখিত করছো, লিখিত করার পরে ওই চুক্তিপত্রটা অর্থাৎ তোমার ব্যবসাকে তুমি নিবন্ধন করছো, হ্যাঁ, ব্যবসাকে নিবন্ধন করা মানে তুমি চুক্তিপত্র নিবন্ধিত করা। সো 3 ভাবে হতে পারে। প্রথম হচ্ছে কি মৌখিক, মুখে মুখে, দ্বিতীয় হচ্ছে কি জাস্ট তোমাদের নিজেদের মধ্যে লিখে তোমার চুক্তি করতে পারো, তৃতীয় হচ্ছে কি লিখিত ও নিবন্ধিত। আশা করি 2 নম্বরটা ক্লিয়ার। 3 নম্বর হচ্ছে কি যে 3 নম্বর হচ্ছে কি যে অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন। দেখো এটা কিন্তু অনেকবার আসছে, আগে অনেকবার, এখানে সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মিস করা যাবে না। তাহলে 3 নম্বরে কি আছে যে অংশীদারি ব্যবসার সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন, অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা কয়জন, সর্বনিম্ন সদস্য সংখ্যা মাত্র 2 জন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখন এটা হচ্ছে কি নর্মাল কোনো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ হবে 20 জন, সর্বনিম্ন হবে 2 জন। কিন্তু যখন তোমার এই অংশীদারি ব্যবসাটা হবে ব্যাংকিং, যখন অংশীদারি ব্যবসা হবে কি ব্যাংকিং, কোন অংশীদারি ব্যবসায়, যখন অংশীদারি ব্যবসাটা হবে ব্যাংকিং মানে ব্যাংকিং অংশীদারি ব্যবসায়, তখন সর্বোচ্চ হবে 10 জন এবং সর্বনিম্ন হবে 2 জন। দেখো তুমি কিন্তু মানে মানুষ কিন্তু অংশীদারি ব্যবসায় মানে অংশীদার হিসাবে কি জুতোর ব্যবসা দিতে পারে, মানে কি অংশীদারি জুতোর ব্যবসা দিতে পারে, আবার অংশীদারি কাপড় ব্যবসা দিতে পারে, আবার অংশীদার হিসাবে কি মানে অংশীদার ব্যবসা মিষ্টির দোকান হতে পারে। সো বিভিন্ন অংশীদারি ব্যবসা আছে। এখন যদি ওই অংশীদারি ব্যবসা কোনো একটা ব্যাংক দেয়, যদি 4-5 জন মিলে যদি কোনো একটা ব্যাংক প্রতিষ্ঠা করে, সো ওই ব্যাংক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, হ্যাঁ, ওই ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে, ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে কতজন, 10 জন। এখানে আবার 20 জন না, কিন্তু এটা তোমরা ক্লিয়ার রাখবা, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ হবে 10 জন, সর্বনিম্ন হবে 2 জন। আর নর্মাল কোনো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ হবে 20 জন, সর্বনিম্ন 2 জন। আশা করি ক্লিয়ার। তারপর 4 নম্বরে কি
যে অংশীদারি ব্যবসা সংজ্ঞা দেওয়া আছে অংশীদারি আইনের 4 নং ধারায়, অর্থাৎ 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায়, অংশীদারি আইনের 4 ধারায় অংশীদারি ব্যবসায় সম্পর্কে সংজ্ঞা দেওয়া আছে। এটা অনুসারে আসে যে অংশীদারি সংজ্ঞা অংশীদারি আইনের কত ধারায় বলা আছে, 4 ধারায় বলা আছে। তারপর 5 নম্বরে কি আছে, 5 নম্বর কি আছে যে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন করা বা পরিচালনা করা যায় না। আবার বলা থেকে যে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠন করা যায় না, কিন্তু চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসায় গঠন করা যায়। চুক্তি এবং চুক্তিপত্রের মধ্যে যে পার্থক্যটা আমি আগের কাছে বলছিলাম, হ্যাঁ, চুক্তি হচ্ছে কি কারোর মধ্যে যে সমঝোতা হওয়া, একমত হওয়া, সম্মতি দেওয়া হচ্ছে কি চুক্তি, এবং চুক্তিপত্র হচ্ছে কি ওই চুক্তিটা কোথাও লিখে রাখা, যে পত্রের মধ্যে যে কাগজের মধ্যে চুক্তির কথাগুলো তুমি লিখবা ওই কাগজ হচ্ছে কি চুক্তিপত্র। এখন চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় হয় না, কিন্তু চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসায় হয়। চুক্তিপত্র মানে কি তুমি তোমার ওই চুক্তি কথাগুলো তুমি লিখো নাই, জাস্ট মৌখিক চুক্তি করছো, তাহলে কিন্তু তোমার ব্যবসাটা হবে। ঠিক আছে, তার মানে কি যে মানে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হতে পারে না, তবে চুক্তিপত্র ছাড়া হতে পারে। এটা খেয়াল রাখবা, চুক্তি এবং চুক্তিপত্রের মধ্যে যে কাহিনীটা আছে, এই যে চুক্তি এবং চুক্তিপত্রের মধ্যে যে সম্পর্কটা বা কাহিনীটা বা পার্থক্যটা আছে, এটা কি খেয়াল রাখবা। এখান থেকে কি এক্সামের প্রশ্ন আসে। দেন কি আছে 7 নম্বর কি আছে যে অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার। কি বলছে যে একজন অংশীদারের ব্যবসা পরিচালনা করার মতো কি ক্ষমতা আছে বা কি তার অধিকার আছে পরিচালনা করার, কিন্তু সে পরিচালনা করে না। এখন এমন অংশীদার কি বলে যে ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার। ঠিক আছে, সো যে অংশীদারের অধিকার থাকা সত্ত্বেও ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না বা ব্যবসা পরিচালনা করে না তাকে বলা হয় ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার। ঠিক আছে, তারপর কি মূলধন হিসাবে আমরা জানি কি প্রত্যেকটা ব্যবসায় মূলধন দেওয়া লাগে, মানে ব্যবসার শুরুতে যে টাকাটা সবাই দেয় ওইটা হচ্ছে কি মূলধন। সো মূলধন হিসেবে টাকার পরিবর্তে শ্রম এবং অভিজ্ঞতা এবং কি অথবা কি দক্ষতা বিনিয়োগ করে কর্মী অংশীদার। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে কোন অংশীদার মূলধন হিসাবে দক্ষতা এবং অভিজ্ঞতা বা শ্রম বিনিয়োগ করে, বলবো যে কি কর্মী অংশীদার। অর্থাৎ কর্মী অংশীদার হচ্ছে কি টাকা বিনিয়োগ না করে তার যে অভিজ্ঞতা, তার যে শ্রম, সে যে কোনো একটা কাজ পারে, তার যে দক্ষতা ওইগুলোকে সে বিনিয়োগ করে, মানে ওইগুলো দিয়ে কি সে অংশীদার হয়। সো ওইটা হচ্ছে কি যে কর্মী অংশীদার, এটা কি খেয়াল রাখবে, এটাগুলোকে আসে। তারপরে 9 নম্বর কি আছে যে অংশীদারি ব্যবসায় লাভ ক্ষতি বন্টন হয় চুক্তি অনুযায়ী। অংশীদারি ব্যবসায় লাভ ক্ষতি বন্টন হয় চুক্তি অনুযায়ী, অর্থাৎ চুক্তিতে যা বলা থাকবে, যে যেভাবে লাভ গ্রহণ করবে, যেভাবে চুক্তিতে বলা থাকবে কি সবাই কি সেভাবে কি লাভ গ্রহণ করবে, লাভ ক্ষতি গ্রহণ করবে। কিন্তু যদি চুক্তিতে লাভ ক্ষতি বন্টন সম্পর্কে কিছু বলা না থাকে, ধরো চুক্তিতে বলা নাই যে কে কতটুকু লাভ গ্রহণ করবে, বলা নাই, তখন কি হবে ওই লাভটাকে সমানভাবে সবাই বন্টন করবে, বাকি সবাই সমানভাবে লাভ পাবে। তোমার লাভ হয়েছে ধরো যে 5 জন অংশীদার লাভ হয়েছে 50,000 টাকা। এখন চুক্তিতে বলা আছে, হ্যাঁ চুক্তিতে বলা আছে যে কি কে কতটুকু লাভ নেবে, কেউ লাভ নেবে 15,000, কেউ নেবে 5,000, এরকম যদি চুক্তিতে বলা থাকে তো চুক্তি অনুযায়ী লাভ নেবে। এখন চুক্তিতে এই লাভকে কতটুকু নিবে কিছু বলা নাই, তখন কি হবে সবাই সমানভাবে অর্থাৎ 10,000 টাকা সবাই নিবে। ঠিক আছে, এটা হচ্ছে কি যে চুক্তির অবর্তমানে লাভ ক্ষতি বন্টন হয় সমানভাবে। তারপরে কি আছে যে সময় উল্লেখ থাকে না ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। সময় যে কত সময়ের জন্য ব্যবসা করতেছে বা কতটুকু মানে কোন উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবসা করতেছে, এরকম কোন কিছু উল্লেখ থাকে না কোন অংশীদারি ব্যবসায়, যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা থেকে কি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কোনো সময়ের উল্লেখ, সময় বা উদ্দেশ্যের উল্লেখ থাকে না। ঠিক আছে, তারপর কি আছে 12 নম্বর যে মূলত অংশীদার বলতে সাধারণ অংশীদারকে বোঝায়। দেখো আমরা মূলত মানুষ বলতে কাকে বোঝাই, অর্থাৎ যার 2টা হাত আছে, 2টা পা আছে, চুল আছে, নাক মুখ সবকিছু আছে, আমরা এরকম সম্পূর্ণ একটা মানুষকে বা সম্পূর্ণ এই বৈশিষ্ট্যগুলো যারা আছে তাকে আমরা কি বলি, মানুষ বলি। ঠিক তেমনি অংশীদার বলতে নর্মালি অংশীদার বলতে আমরা কাকে বোঝাই, যে অংশীদার কি দায় সীমিত আছে, মানে কি সাধারণ অংশীদারকে বোঝায়। এখন সাধারণ অংশীদার মানে কি যার দায় সীমিত, যে ব্যবসায় মূলধন দিবে, যে ব্যবসা পরিচালনা করবে, কি যার দায়টা অসীম,
হ্যাঁ, যে ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, লাভ ক্ষতি গ্রহণ করবে, আবার ব্যবসা পরিচালনা করবে, তাকে বলে কি সাধারণ অংশীদার। সো নর্মালি অংশীদার বলতে আমরা কি এই সাধারণ অংশীদারকে বুঝে থাকি বা বলা হয়। অংশীদার বলতে মূলত এটাকে সাধারণ অংশীদারকে বলা হয়। সো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই, আর মেবি নাই, হ্যাঁ আর নাই, আজকে ক্লাস এ পর্যন্তই। সো দেখা হবে পরে ক্লাসে। তবে এখন যদি অংশীদারি ব্যবসা সম্পর্কে বা এই পর্যন্ত তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলো, নির্দ্বিধায় আমাকে বলো, আমি তোমাদের জন্য ওয়েট করতেছি। তোমাদের কোনো একটা কোয়েশ্চেনের জন্য তোমরা কোনো একটা কোয়েশ্চেন করো, আমি এটাকে রিপ্লাই দেবো। আর যদি কোয়েশ্চেন না থাকে দেন বলো যে ভাই ক্লিয়ার, আমি ছোট্ট করে ক্লাস শেষ করে দেবো। ওকে, প্রশ্ন থাকলে বলো যে প্রশ্ন আছে বা প্রশ্নটা করো, আর না হলে বলো যে ভাই ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে জান্নাত হোসেন, ঠিক আছে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, অর্থাৎ নেক্সট উইক ওয়েডনেসডে বুধবারে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, দোয়া করিও আমার জন্যে। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।